দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন সহ প্রায় 150 সুপারিশ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। 4 প্রতিবেদনকে জাতীয় ঐক্যের সনদ আখ্যা প্রধান উপদেষ্টার। একই সাথে যেন প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলের প্রধান না হন। সংসদে উচ্চ কক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা। খসড়া প্রস্তাবনা নিয়ে আগামী মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা। কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবে, ফেব্রুয়ারি মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। ভোটের জন্য প্রয়োজনীয় সংস্কার করে বাকিগুলো নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার আহ্বান বিএনপি ও জামায়াত নেতাদের। যেগুলা নির্বাচন ছাড়া করা যাবে না, জনপ্রতিনিধি দরকার, সেগুলা একটা কমিটমেন্ট আসলে আমার মনে হয় যে নেক্সট পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের জন্য যতটুকু দরকার, এর বাইরে কোনো রিফর্ম আপাতত না করার পক্ষেই আমরা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বেগম জিয়া ও তারেক রহমান। আপিলে সব আসামি খালাস। বিচার প্রক্রিয়া ছিল প্রতিহিংসামূলক, পর্যবেক্ষণ আদালতের। ক্ষমতার প্রভাবে সাইমা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগের অভিযোগ অনুসন্ধানে দুদক। শামীম ওসমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলা। ছাগলকাণ্ডের মতিউর রিমান্ডে। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আলোচনা হবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। বেইজিং, ওয়াশিংটন, দিল্লি সবার সঙ্গে সুসম্পর্ক চায় ঢাকা, বললেন তৌহিদ হোসেন। নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করতে 150 সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একই ব্যক্তি হতে পারবেন না ক্ষমতাসীন দলের প্রধান ও প্রধানমন্ত্রী। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, মিশ্র পদ্ধতিতে ভোট, রাষ্ট্রপতি নির্বাচনে পরিবর্তন আনতে সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর কালো টাকা বৈধ করার সুযোগ চিরতরে বাতিল চায় দুদক সংস্কার কমিশন। বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশনগুলো। বুধবার 3 মাসের বেশি সময় পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেয়। প্রতিবেদন জমা দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও ইসিকে দায়বদ্ধ করতে 150টি সুপারিশ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বিগত কয়েকটি কমিশনকে তদন্ত করে বিচারের আওতায় আনার সুপারিশও করা হয়। সংসদের আসন 100 বৃদ্ধি করা এবং 1/4 নারীদের জন্য সংরক্ষিত করা এবং এগুলো ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন করা, যার মাধ্যমে সরাসরি নির্বাচিত হবে এবং আসন থাকবে নারীদের। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনার সুপারিশও করা হয়। জাতীয় সরকার আগে স্থানীয় সরকার নির্বাচনের অনেকগুলো আকর্ষণীয় দিক আছে। একটা আকর্ষণ হলো এখন আমাদের যেহেতু ইউনিয়ন পরিষদ নাই। এদিকে অবৈধ টাকা বৈধ করার রীতি বাতিল চেয়েছে দুদক সংস্কার কমিশন। সেবা খাতে দুর্নীতি বন্ধে অটোমেশন করার প্রস্তাবও তাদের। বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ল অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব নিরসন এবং প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। এছাড়া সংবিধানের মূলনীতি পরিবর্তনের প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিটি, যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখারও সুপারিশ করা হয়। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন 4 কমিশনের প্রধান। নিজ কার্যালয়ে কমিশন প্রধানদের কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করে একে জাতীয় ঐক্যের সনদ আখ্যা দেন ডক্টর ইউনূস। সুপারিশ নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়, সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার থেকে যাবে, এই চার্টার থেকে যাবে ঐতিহাসিক অংশ হিসেবে। এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না।
আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব এবং যত তাড়াতাড়ি পারে যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার, যে চার্টারকে আমরা ধরে রেখেছি, এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনার দর্শককে আপনারা তৈরি করে দিয়েছেন। সেই আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি। এটা মতৈক্য প্রচেষ্টা হবে, সবাই একমত হবেন, কিন্তু কিছু অংশে একদম একমত হবে। তাই মধ্যে আমরা কি স্বপ্ন দেখলাম, নিজেরা একা একা স্বপ্ন দেখলাম, মানুষ এই স্বপ্নের অংশ নয়, সেটা তো হতে পারে না। আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা। এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না, ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস। এদিকে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কার চাইবে ততটুকুই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ লক্ষ্যে আগামী মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তারা এই কথা বলেন। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর 4টি নিজেদের প্রস্তাবনা জমা দিয়েছে। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্ধারিত সময়ের মধ্যে সেখানে উপস্থিত হন সরকারের 3 উপদেষ্টা। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যের ভিত্তিতেই কমিশনগুলোর প্রস্তাবনা বাস্তবায়ন করতে চায় সরকার। আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো, বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর, তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারেন। সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। এক প্রশ্নের জবাবে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগামী মাস থেকে খসড়া প্রস্তাবনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। সংলাপ শেষ হলে ফেব্রুয়ারির মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে যুব ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের যে গণ আকাঙ্ক্ষা তা সংস্কারের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর জন্য তিনি সব পক্ষের সহযোগিতা কামনা করেন। সবার ঐক্যমত্যের পরে আমরা সরকারে যারা আছে আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব, সেটা আমরা করব এবং এক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং আশা করছি। শুধু সংস্কার নয়, বিচারের দিকেও জোর দিচ্ছে সরকার জানিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে বিচার সম্পন্ন করতে চান তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 4 কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা দেওয়ায় স্বস্তি রাজনৈতিক দলগুলোর। প্রত্যাশা, প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়ে বাকিগুলো নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেবে অন্তর্বর্তী সরকার। এছাড়া সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেয়ার আহ্বান তাদের। সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। বুধবার বেলা 11:30টায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেওয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় রাজনৈতিক দলগুলো। বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে খুশি তারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, প্রস্তাবনার মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণে এক ধাপ এগিয়েছে অন্তর্বর্তী সরকার। সংবিধান বলি, নির্বাচন কমিশন বলি, প্রশাসন বলি, বিচার বিভাগ বলি, অথবা বিভিন্ন ক্ষেত্রে বাস্তবে অনেকগুলো গুরুত্বপূর্ণ রূপান্তর বা সংস্কার, এটা খুবই জরুরি। সেদিক থেকে তারা বিভিন্ন মতামতের ভিত্তিতে তারা আজকে তাদের সুপারিশ জমা দিয়েছেন।
এটা মনে করি যে এক ধাপ এটা এগোনো গেল। রাজনীতির মাঠে ভিন্ন সুরে বক্তব্য চালাচালি হলেও সংস্কার কমিশনের প্রতিবেদন ইস্যুতে একই মন্তব্য বিএনপি জামায়াতের। তবে সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিএনপির। আর প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়ে বাকিগুলো নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াতের। নির্বাচনের জন্য যতটুকু দরকার এর বাইরে কোনো রিফর্ম আপাতত না করার পক্ষেই আমরা সামনে একটু ভালো নির্বাচন হবে, তখনই নির্বাচিত সরকার এই সংবিধান সংস্কার করার ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব পেশ করছে এগুলাকে তখন সেখানে ভালো মতো মেরামত করা যাবে। ঐক্যমত সৃষ্টি করার পর যেগুলো নির্বাচন পূর্বে করা যায় সেগুলো পুরো করতে হবে, যেগুলা নির্বাচন ছাড়া করা যাবে না, জনপ্রতিনিধি দরকার, সেগুলা একটা কমিটমেন্ট আসলে আমার মনে হয় যে নেক্সট পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করতে হবে। দলীয় স্বার্থ ছাড় দিয়ে হলেও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান নাগরিক কমিটির। একটা রাজনৈতিক দল তো একটা বড় জনগণের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে, সেই জায়গা থেকে আসলে তাদের দলগত যদি কোনো স্বার্থের ব্যাপার থাকে সেইটাকে কম্প্রোমাইজ করে যদি জনগণের সাথে তাল মিলিয়ে চলার জন্য তারা যদি এই জায়গাগুলো কম্প্রোমাইজ করেন সেটা সবার জন্যই ভালো হবে এবং সেই জায়গা থেকে অবশ্যই যারা অভ্যুত্থানকারী শক্তি আছেন তাদের সাথে মিলিত হওয়ার জন্য এটা একটা সুযোগ তৈরি করে দিবে। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদের মতামত নিয়েই চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। সব আসামিকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। নিম্ন আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ বলেছেন আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে সংসদের ভেতরে বাইরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা কটু কথা শুনতে হয়েছে তাকে। বেগম জিয়ার আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করলেও কর্ণপাত করেননি কোনো আদালত। অবশেষে দীর্ঘ ১৭ বছর পর এই মামলা থেকে নির্দোষ প্রমাণিত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার জনাকীর্ণ আদালতে এই মামলার আপিলের রায় ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে বলা হয় নিরাপরাধ বেগম জিয়া, তারেক রহমান সহ সব আসামি। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে বলা হয় আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। খালাস দেয়া হয় সব আসামিকে। প্রসিকিউশন ছিল একটা ম্যালিশিয়াস প্রসিকিউশন। এইটা ম্যালিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয় নির্দোষ প্রমাণিত হওয়ায় বেগম জিয়া, তারেক রহমান সহ সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া সব হারানো সম্মান ফিরে পাবেন। 5 বছর এবং 10 বছর সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চিরসমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় 5 বছরের সাজা হওয়ায় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। পরে হাইকোর্টে নজিরবিহীনভাবে বিএনপি নেত্রীর সাজা বাড়িয়ে করা হয় 10 বছর। এই মামলায় 2 বছর 1 মাস 13 দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়োগের ব্যবস্থা করেন শেখ হাসিনা। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার চাচা তারিক সিদ্দিক সহ 4 জনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সংস্থাটি। এদিন টেলিকম ব্যবসার আড়ালে প্রায় $6 কোটি পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক পরিবারের বিরুদ্ধে দুদক মামলা করেছে।
2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে, প্রাথমিক তথ্যে তাদের কাছে সত্যতা মিলেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে নিয়োগ দেন। তাই এ বিষয়ে বিস্তর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এদিকে ব্রিটিশ মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতেও মাঠে নেমেছে দুদক। একই সঙ্গে তার চাচা তারেক সিদ্দিক সহ 4 জনের সম্পদের হিসাব মিলিয়ে দেখতে চায় সংস্থাটি। পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক পরিবারের 3,32,00,000 মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। শামীম ওসমান পরিবারের কে টেলিকমিউনিকেশনসের 2.5 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। 2,51,83,358 মার্কিন ডলার পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় তাদের 3 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 234 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খোঁজও মাঠে নেমেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আলোচনা হবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। থাকবে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইস্যুও। দুপুরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই এসব তথ্য জানিয়েছেন। সফরে চীন থেকে বিভিন্ন সময়ে নেয়া ঋণের সুদ কমানো এবং মেয়াদ বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে। 20 জানুয়ারি 3 দিনের চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে চীন থেকে নেয়া ঋণের সুদ ও মেয়াদ নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হবে বলে জানান তিনি। ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং কমিটমেন্ট ফি এটা যাতে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। জানান, সফরে রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়েও আলোচনা হবে। গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে, তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে। রোহিঙ্গা সমস্যা দীর্ঘমেয়াদে আজ পরিবেশটা এমন সৃষ্টি করতে হবে যেন তারা সেখানে ফিরে যায়। আমরা সেই পরিবেশ সৃষ্টিতে চীনের সহায়তা চাবো। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন ভারতের কাঁটাতারের বেড়া প্রসঙ্গেও। জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে ছোটখাটো ব্যক্তি তো করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অভিযোগ রাখছি। বেইজিং, ওয়াশিংটন, দিল্লি সবার সঙ্গেই অন্তর্বর্তী সরকার সুসম্পর্ক চায় বলেও জানান তৌহিদ হোসেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। বিপিএল এর কোনো পারিশ্রমিক না পাওয়ায় আজকের নির্ধারিত অনুশীলন বর্জন করেছে দুর্বার রাজশাহী দল। কালকের মধ্যে 50% পারিশ্রমিক না পেলে পরবর্তী ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটাররা। বিপিএল শুরুর আগেই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পারিশ্রমিকের 50% দেওয়ার কথা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির, কিন্তু দুর্বার রাজশাহী এখন পর্যন্ত স্থানীয় ক্রিকেটারদের কোনো অর্থই দেয়নি। খেলোয়াড়দের দাবির মুখে ফ্র্যাঞ্চাইজি থেকে 25% পারিশ্রমিকের চেক দিলেও সেটা বাউন্স করায় আজ সকালে নির্ধারিত অনুশীলন বর্জন করে ক্রিকেটাররা। আগামীকালের মধ্যে 50% পারিশ্রমিক দেয়া না হলে শুক্রবারের ম্যাচ ক্রিকেটাররা খেলবেন না বলেও জানিয়েছেন। বিপিএল শুরুর আগে বিসিবির কাছে সিকিউরিটি মানি জমা দেওয়ার কথা থাকলেও সেটাও এখন পর্যন্ত দেয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংবিধান সংশোধনে গণভোট, অবৈধ টাকা বৈধ করার রীতি বাতিলের সুপারিশ। 4 কমিশনের প্রতিবেদনকে ঐক্যের সনদ আখ্যা প্রধান উপদেষ্টার। রাজনৈতিক ঐক্যেই বাস্তবায়ন করা হবে সংস্কার। কমিশনগুলোর খসড়া প্রস্তাবনা নিয়ে আগামী মাসে আলোচনা। শুধু ভোটের জন্য প্রয়োজনীয় সংস্কার চায় বিএনপি জামায়াত। এবং অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বেগম জিয়া ও তারেক রহমান। আপিলে সব আসামি খালাস। বিচার প্রক্রিয়া ছিল প্রতিহিংসামূলক, পর্যবেক্ষণ আদালতের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।